হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 1.3 এর এই 10 দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 9 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর যারা ভিডিওটি দেখছো তারা কোন স্কুলের এবং তাদের নাম কি, তোমাদের নাম কি, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে একে আছে যে 0.232332333 ডট 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 এবং 0.121 বা এরকম দুটো সংখ্যা দেওয়া আছে। সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো অ্যাকচুয়ালি সংখ্যা এখানে যে সংখ্যা দুটো দেওয়া আছে, এই সংখ্যা দুটো কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা অমূলদ সংখ্যা। তার কারণ হলো এখানে যে একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমরা বুঝতে পারছি। এখানে 2 এর পরে দুটো 3, 2 এর পরে 3খানা 3, এখানে 2 এর পরে 4খানা 3, তাহলে পরেরটা 2 এর পরে 5খানা 3 হবে, তারপরেরটা 2 এর পরে 6খানা 3 হবে। এভাবে চলতে থাকবে। আমরা পৌনঃপুনিক দিয়ে যে সংখ্যাগুলো লিখি, এই সংখ্যাটিকে কোনোভাবে আমরা PYQ আকারে লিখতে পারবো না। কিন্তু যদি এরকম হতো 2 3 2 3 2 3 2 3 2 3, এটা অসীম পর্যন্ত হতো, তবু কিন্তু 2 এর মতো পৌনঃপুনিক 3 এর মতো পৌনঃপুনিক দিয়ে আমরা PYQ আকারে লিখতে পারতাম। কিন্তু এই সংখ্যাগুলো, এই সংখ্যাটাকে বিশেষ করে আমরা ওই রকম PYQ আকারে লিখতে পারবো না, এমনকি এটাকেও পারবো না। কিন্তু এই দুইয়ের মধ্যে আমাদের দুটো মূলদ সংখ্যা লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 0.21, এটা 0.23, তাহলে 0.21 0.23 এর মাঝের সংখ্যা হলো 0.22। তাহলে 0.22 দিয়ে আমি যতগুলো সংখ্যা লিখব, যদি সেটা সসীম সংখ্যা হয় তাহলে দেখব কি সেই দুটো কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে আর অমূলদ সংখ্যা হচ্ছে না। তো দেখো কিভাবে লিখছি। এখানে 10, তো এখানে আছে 0.23233, আমি এরপরে ডট ডট দিয়ে দিলাম। আর 0.21211 এরপর ডট ডট দিয়ে দিলাম। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা, হলো এটা 0.22 হতে পারে, কারণ এর মাঝের সংখ্যা আমরা এভাবে ভাবতে পারি যে 21 আর 23 এর মাঝের সংখ্যা 22, এভাবে লিখতে পারি। বা 0.221 0.222 এভাবে লিখতে পারি। বা এখানে আরো লেখা যেত যে 0.21, 21 এর পরে 2 আছে, 213 দিয়ে আবার অনেকগুলো সংখ্যা লিখতে পারতাম। অর্থাৎ এই দুইয়ের মধ্যে মূলদ সংখ্যা অসংখ্য আছে, তার মধ্যে আমি যে কোনো 3টে লিখলাম এখানে, বা আরো লেখা যাবে। তো তোমরা এই দুটো লিখবে, কারণ কি এখানে দুটো মূলদ সংখ্যা লেখার কথা বলা আছে। এরপরে 11 দাগ। তো আচ্ছা, 11 দাগে আছে 0.2101 এবং 0.2222 ডট ডট দেওয়া আছে, বা 0.22 এর মধ্যে পৌনঃপুনিক, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো সংখ্যা দুটো সসীম সংখ্যা, কেন কি এটা পৌনঃপুনিক দিয়ে লেখা যাচ্ছে, বা এটা মূলদ সংখ্যা, এটাও কিন্তু মূলদ সংখ্যা। এখানে একের এখানে এসে স্টপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, এই সংখ্যাগুলো যে মূলদ সংখ্যা সেটা বোঝানোর জন্য আমরা এটা করতে পারি কি, 22/100, আর এটা লিখতে পারি 221/1000। আর এটা কাটাকুটি করতেই পারো, কাটাকুটি করলে 11 দুগুণ 22 আর 25 দুগুণ 50, অর্থাৎ 11/50 হলো। এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা হবে। এটা হবে 2 2 2 বা 1-এর পিঠে 3টে শূন্য, যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তাহলে 1 1 1, আর এটা হলো 500, 1 1 1/500। আচ্ছা, তো তারপরে 0.2101 ও 0.2 দুইয়ের মধ্যে পৌনঃপুনিক, এর মধ্যে মূলদ সংখ্যা, তাহলে 0.21 0.22 21 আর 22। তো এটা একটু পাশাপাশি লিখে নিই, তাহলে সুবিধা হবে। 2101, এটা 0. এখানে একটা দুটো তিনটে চারটে আছে, তাহলে চারটে পর্যন্ত নেব। 2 2
2 2 এরপর ডট ডট দিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি এটা 2100 আর এটা 2222 2101। তো 2101 এবং 2200 এর মাঝখানে আমরা অনেক সংখ্যা লিখতে পারি। তো মূলত সংখ্যা হলো তো 0. এটা 2 1 এখানে 0 আছে, তাহলে 211 দিলাম। এটা কিন্তু এর চেয়ে বড়, আবার এর চেয়ে ছোট, তাহলে 211 এভাবে দেওয়া যায়, বা এখানে এভাবেও লেখা যায় 0.2, এখানে 22 দিয়ে স্টপ করে দিলাম, কারণ এরপরে তো 2 এর পরে আরও 2 আছে, আমি এখানে আর 2 দিলাম না। তাহলে এই পর্যন্ত এটা হলো 20, এটা কিন্তু এর চেয়ে ছোট আবার এর চেয়ে বড়, এভাবে লিখতে পারি। বা এইখানে 0.211 0.213 1213 14 15 16 17 এভাবে অসংখ্য সংখ্যা লিখতে পারি। তাহলে কি কি হলো, আমরা পেলাম 0.211 0.22। তাহলে 0.211 এটা মূলত সংখ্যা কিনা দেখে নিই, এটা 211 বাই দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তাহলে একই পিঠে 3টে শূন্য দেবো, পি বাই কিউ ওখানে লিখতে পারছি, এটা মূলত সংখ্যা। আর 0.22 এটা মূলত সংখ্যা কিনা দেখার জন্য আমি এভাবে দেখাতে পারি, তাহলে 11 2 22 25 50 2 100, তাহলে 11/50। তো এই পেলাম মোট, তাহলে এটা মূলত সংখ্যা, তাহলে আমরা লিখবো এটা আর এটা। এরপরে 12, তাহলে 12তে আছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য ও 10টি মিথ্যা বক্তব্য লিখি। তাহলে প্রথমে এখানে সত্য বক্তব্য লিখব, সত্য, তাহলে 0 স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে আমি এখানে সত্য বক্তব্যগুলো লিখে নিয়েছি যে স্বাভাবিক সংখ্যার দলে 0 রাখলে অখণ্ড সংখ্যা পাওয়া যাবে, এটা ঠিক। পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0। মূলদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, অমূলদ সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লেখা যায় না। সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হলো 0। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি মূলদ বা অমূলদ হতে পারে। এগুলো গেল সত্য বক্তব্য। এবার মিথ্যা বক্তব্য বলছি। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে, এটা মিথ্যা, কারণ আমরা জানি দুটো অমূলদ সংখ্যা যোগ করলে কখনো কখনো সেটা মূলদ সংখ্যা হয়ে যায়। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটাও মিথ্যা, কারণ আমরা জানি যে দুটি অমূলদ সংখ্যা গুণ করলে কখনো কখনো মূলদ সংখ্যা পাওয়া যায়, যেমন √3 আর √3 গুণ করলে আমরা 3 পাই। √3 অমূলদ সংখ্যা, কিন্তু 3 মূলদ সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই ধনাত্মক সংখ্যা না, আমরা ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে বা যে সংখ্যাগুলো আগে মাইনাস আছে সেগুলো মূলদ সংখ্যা হতে পারে। আর প্রতিটি বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা। এখন প্রতিটি বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা বলা আছে, তো আমরা জানি বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা হয়। তো বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যাও আছে, সুতরাং প্রতিটি বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নয়। অমূলদ সংখ্যাগুলি সর্বদা দ্বিঘাতকরণীয় হয়, আমরা অমূলদ সংখ্যাগুলিকে সর্বদা রুট দিয়ে লিখি না, বরং অসীম বিস্তার, যেগুলো পি বাই কিউ আকারে লেখা যায় না, সেগুলো সেরকম টাইপেরও অমূলদ সংখ্যা আমরা পাই। তারপরে 6 আছে পূর্ণ সংখ্যা ভাগ সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, এটা ঠিক নয়, কারণ পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদা ভাগ নাও মিলতে পারে, আর ভাগ না মিললে সেক্ষেত্রে ভগ্নাংশ চলে আসে। সাথে লিখেছি স্বাভাবিক সংখ্যা ধনাত্মক হতে পারে, তাহলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হতে পারে। অ্যাকচুয়ালি আমরা ধনাত্মক সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলি, যেগুলো 1 2 3 4 5 6 7 8 এভাবে গোনা হয়, গণনার সংখ্যা যেগুলো, সেগুলো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা মিথ্যা। সকল মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা, এখন সকল মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা হবে এমন কোনো মানে নেই, দশমিকওয়ালা সংখ্যাগুলো মূলদ সংখ্যা হতে পারে। আবার ভগ্নাংশগুলো, যেগুলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, সেগুলোও কিন্তু মূলদ সংখ্যা হতে পারে। স্বাভাবিক সংখ্যার যোগ বা বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়,
তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা পাওয়া যেতে পারে, কিন্তু বিয়োগফল সবসময় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না। আর শূন্য একটি অমূলদ সংখ্যা, এটাও মিথ্যা, কারণ শূন্য একটি মূলদ সংখ্যা। একটি গুণ করতে 2 টাকা এবং একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটি মান নির্ণয় করা যায় দেখি। তাহলে এখানে আছে 1 13 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, যখন x সমান 5 বলা আছে এর মান নির্ণয় করতে হবে। তো এটা সমান লিখতে পারি 3, এখানে 5 স্কোয়ার প্লাস 2, 5 প্লাস 1, আমি x সমান 5 বসালাম, তাহলে এটা করব 3 ইন্টু 5 স্কোয়ার আছে 5 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5 প্লাস 1, তাহলে 1 2 3 তিনটে গুণ, তাহলে এখানে তিনটি গুণের জন্য 3 ইন্টু 2 টাকা সমান 6 টাকা, আর যোগ আছে একটা দুটি যোগের জন্য লাগে সমান 2 ইন্টু 1 টাকা সমান 2 টাকা। মোট খরচ 6 প্লাস 2 টাকা সমান 8 টাকা। যদি আমরা গুণটা এভাবে না করি, আচ্ছা এভাবে করলে কত বেরোতো, 5 5 25, 3 25 75, প্লাস 5 2 10 প্লাস 1, তাহলে হলো 85 86 বেরোলো। তো আমরা যদি এইভাবে না করতাম, এখানে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে করব কি, এই দুটো পদ থেকে x কমন নেব, কমন নিলে থাকছে 3x প্লাস 2 আর প্লাস 1। এখন যদি আমি x এর জায়গাগুলোতে 5 বসাই, তাহলে পাবো 5 3 ইন্টু 5 প্লাস 2 প্লাস 1, এখানে x সমান 5 বসালাম। তো এটা হলো 5 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 2 প্লাস 1। তো গুণ করছি একটা দুটো গুণ করছি, তাহলে দুটি গুণের জন্য, আচ্ছা এটা যেটা করলাম এটা হলো এটা বিচ্ছেদ নিয়ম করলাম। দুটো গুণের জন্য 2 ইন্টু 2 সমান 4 টাকা, ও এখানে যোগ আছে একটা দুটো যোগের জন্য 2 ইন্টু 1 সমান 2 টাকা লাগে। তাহলে মোট খরচ সমান এখানে 4 টাকা আর এখানে 2 টাকা লাগছে, সমান 6 টাকা। তো প্রশ্ন ছিল যে কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম টাকায় সংখ্যাটি মান বের করা যাবে। আচ্ছা এইভাবে মান কত হচ্ছে দেখা যাক। এখানে হচ্ছে 3 5 15 আর 2 17, 5 ইন্টু 17 প্লাস 1, তাহলে 5 17 85
প্লাস 1 ইজ ইকুয়াল টু 86। তাহলে কি হলো, তাহলে মোট খরচ 6 টাকা। তাহলে অতএব এখানে বিচ্ছেদ নিয়ম কি নিয়ম ব্যবহার করলে আছে, বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে সবচেয়ে কম খরচে মান বের করা যাবে। তার থেকে এটা আছে x সমান 7 বলা আছে, তাহলে এটা সমান লিখতে হয় 2 ইন্টু 7 কিউব প্লাস 3 ইন্টু 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 প্লাস 3, তাহলে লিখতে হবে x সমান 7 বসিয়ে পাই। সমান 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এখানে 3 ইন্টু 7 ইন্টু 7, 2 ইন্টু 7 প্লাস 3, তাহলে গুণ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গুণ 6টি গুণের খরচ সমান 6 ইন্টু 2, এটা সমান 12 টাকা। তাহলে এবার যোগ দেখি কটা, 1টা 2টো 3টি যোগের খরচ সমান 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3 টাকা। মোট খরচ সমান 12 প্লাস 3 টাকা সমান 15 টাকা। এবার সংখ্যামালাটা দেওয়া আছে, আচ্ছা এর মানটা বলে দিই কত হবে। এর মানটা 7 7 49, 49কে আবার 7 দিয়ে গুণ, 7 নং 63, 3 হাতে 6, 4 7 28, 28 8 6 34, এটা হলো। একে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6, তাহলে এখানে হলো 6 8 6 প্লাস 7 7 49, তাকে 3 দিয়ে গুণ, 3 নং 27 7 হাতে 2, 3 4 12 আর 2 14, তাহলে এটা হলো 147 প্লাস 7 দুগুণ 14 প্লাস 3। তো এখানে 6 8 6 147 14 আর 3 যোগ করলাম, তাহলে 6 দুগুণ 12 আর 13, 14 15 16 17 18 19 20, 20 শূন্য হাতে 2 10 14, 14 আর 1 15, 5 হাতে 1 7 আর 1 8, তাহলে 850, তাহলে 850 বেরোলো। তাহলে মোট খরচ 15 টাকা। এখন 3x কিউব না 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, সংখ্যাগুলিকে সাজিয়ে নিলে পাই 2x কিউব, একে কাছে আনলে প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 3। এভাবে যদি হিসাব করি তাহলে এখান থেকে 2x কমন নেওয়া যাচ্ছে, 2x কমন নিলে পাচ্ছি x স্কোয়ার প্লাস 1, আর এখান থেকে 3 কমন নেওয়া যাচ্ছে, তাহলে x স্কোয়ার প্লাস 1। এখন x স্কোয়ার প্লাস 1 দুই জায়গাতে আছে, এটা কমন নিই, x স্কোয়ার প্লাস 1 কমন নিলাম, কমন নিলে পাচ্ছি 2x প্লাস 3। তো এখন যদি মান বসাই, সমান x এর জায়গাতে 7 বসালাম প্লাস 1, এখানে 2 ইন্টু 7 প্লাস 3, তাহলে মান বের করতে গেলে আমাকে করতে হবে 7 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 7 প্লাস 3, তো মানটা হবে 7 7 49 প্লাস 1 ইন্টু 7 দুগুণে 14 প্লাস 3। তো তাহলে গুণ করে ফেলাম, যোগ হবে 50 ইন্টু
এটা হলো 17, তাহলে এর মান হচ্ছে 585। তাহলে হিসাবটা এবার করে নিই। হিসাবটা কি করতে হলো, আমাকে গুণ করতে হলো 1টা 2টো 3টি গুণের খরচ, হয়তো গুণগুলো এক লাইনে করিনি, বিভিন্ন লাইনে করেছি, কিন্তু গুণের সংখ্যা কিন্তু মোট 1 2 3 সমান 3 × 2 সমান 6 টাকা। আর যোগ করেছি এখানে 1টা 2টো যোগ করেছি, 2টি যোগের খরচ সমান 2 × 1 সমান 2 টাকা। তাহলে মোট খরচ সমান 6 + 2 টাকা সমান 8 টাকা। তাহলে 8 টাকা হলো। আর এমনি যে নিয়মে করলাম এটা হলো বিচ্ছেদ নিয়ম। তাহলে অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম খরচে সংখ্যামালাটির মান বার করা যাবে। 14 দাগে আছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তো 1 √5 এর দশমিক বিস্তার একটি সসীম অথবা আবৃত্ত দশমিক, একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক, নাকি কোনোটি নয়। এটা হবে একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক, অর্থাৎ এসি উত্তর। দুটি অমূলদ সংখ্যার গুণফল, তাহলে এখানে 14 এর 1 এর সি উত্তর আসছে। এবার 14 এর 2, দুটি অমূলদ সংখ্যার গুণফল, এখানে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হয় নাকি সর্বদা মূলদ সংখ্যা হয়। সর্বদা একটি পূর্ণ সংখ্যা হয়, মূলদ কিংবা অমূলদ সংখ্যা হতে পারে। এটা হবে মূলদ কিংবা অমূলদ সংখ্যা হতে পারে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে। এখানে আমি মনে করলাম √3 একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, আর √5 একটা অমূলদ সংখ্যা। গুণ করলে আমরা পাচ্ছি √15, তাহলে এটাও অমূলদ, এটা অমূলদ সংখ্যা। কিন্তু √3 × √3 যদি করি তাহলে হয়ে যাচ্ছে √9, এটা = 3, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হতে পারে, আবার অমূলদ সংখ্যা হতে পারে, সুতরাং এখানে ডি উত্তর হবে। তারপরে আছে 4, না এখানে আছে পাই এবং 22/7, দুটি মূলদ সংখ্যা, পাই মূলদ সংখ্যা এবং 22/7 অমূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যা নাকি পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। তো এখানে পাই সমান আমরা লিখি 22/7, এটা আমরা লিখি। তো এটা কিন্তু মোটামুটি আমরা পাই সমান 22/7 কিন্তু নয়, বরং 22-এর সাথে সাথে আরও কিছু আছে। আমরা তবে কি মোটামুটি 22/7 ধরি। সুতরাং পাই এবং 22/7 এক জিনিস নয়। 22/7 বলতে কেবল 22/7ই বোঝায়, কিন্তু পাই বলতে কিন্তু এক্স্যাক্টলি বা সঠিকভাবে 22/7 বোঝায় না, এর চেয়ে কিছু, এর সাথে আরও কিছু আছে। তো সবগুলো বাদ দিয়ে আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য 22/7 ধরি। সুতরাং 22/7 এটি মূলদ সংখ্যা, কারণ p/q আকারে লেখা গেল। আর যেটা আছে পাই কিন্তু অমূলদ সংখ্যা, তাহলে পাই অমূলদ সংখ্যা। তো এখানে হবে পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা, অর্থাৎ এখানেও ডি উত্তর। এরপরে 14/4, চারে আছে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, এটা মিথ্যা। একটি মাত্র মূলদ সংখ্যা আছে,
এটাও মিথ্যা। অসংখ্য মূলদ সংখ্যা আছে না কোনো অমূলদ সংখ্যা নেই, এখানে হবে কি, এখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে দুটি মূলদ সংখ্যার মধ্যে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মনে করো 1 আর 2, 1 আর 2 এর মধ্যে কোনো সংখ্যা আছে কিনা সেটা আমরা লিখতে পারি 1.1, 1.2, 1.3, এভাবে এগিয়ে গেলে সব যে সংখ্যাগুলো পাবো সেগুলো 1 আর 2 এর মধ্যে অবস্থিত, কিন্তু এরা সবাই মূলদ সংখ্যা। আবার 1.01, 1.02 এভাবে যেতে যেতে 1.99 পর্যন্ত সবাই মূলদ সংখ্যা, কিন্তু 1 থেকে 2 এর মধ্যে অবস্থিত। 1.001, 1.002 এভাবে যেতে যেতে 1.0, 1.099, 1.098, 1.999 ইত্যাদি। এইভাবে আমরা যত ইচ্ছা সংখ্যা লিখতে পারি সবগুলোই মূলদ সংখ্যা হবে। তো এখানে তাহলে এখানে হবে কি, অসংখ্য মূলদ সংখ্যা আছে, অর্থাৎ সি উত্তর, এখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে। আর 5-এর দাগ, 14-র 5, 14-র 5 আছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, এটা মিথ্যা। একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, এটাও মিথ্যা। অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এটা সত্য। কোনো অমূলদ সংখ্যা নেই, এটা মিথ্যা। তাহলে প্রত্যেকটা ধরে ধরে আমি বুঝিয়ে দেবো। তো প্রথমত দেখে নাও, এটা সি উত্তর হবে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। তাহলে প্রথম যেটা ছিল, প্রথম ছিল কোনো মূলদ সংখ্যা নেই। তাহলে দুটি অমূলদ সংখ্যা আমি মনে করলাম যে দুটি অমূলদ সংখ্যা, একটা হলো 2.13, 1333 এভাবে পরপর এগিয়ে যাচ্ছে। আর আরেকটা মূলদ সংখ্যা হলো 4 দশমিক, ওই অমূলদ সংখ্যা হলো 4.25, 225, 2225 এভাবে, এই দুটো অমূলদ সংখ্যা। তাহলে এই দুটো অমূলদ সংখ্যা, এখন এদের মাঝখানে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা পেতে পারি। যেমন 2.11 যেটা আছে, একটাকে আমি যদি 2 করে দিই তাহলে অনেক মূলদ সংখ্যা পাচ্ছি, 217, 2177। ঠিক এইভাবে এগিয়ে গেলে পরপর আমরা অসংখ্য, এভাবে 21, 22, 23, 24 এরকম করতে করতে অসংখ্য মূলদ সংখ্যা, ওই অমূলদ সংখ্যা পেতে পারি। তাহলে কি অসংখ্য অমূলদ সংখ্যা আছে? আচ্ছা, এই অপশন ছিল কোনো মূলদ সংখ্যা নেই। তাহলে কোনো মূলদ সংখ্যা নেই কি আছে সেটা দেখার জন্য আমাদের এতটুকু যথেষ্ট। এখানে আছে 2.13, এটা নিশ্চয়ই বড়, এটা ছোট। তাহলে 2.13 এবং 4.25 এর মধ্যে মূলদ সংখ্যা আমরা পেতে পারি 2.14, এই পর্যন্ত রাখলাম, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক এরকম ভাবে অসংখ্য আমরা মূলদ সংখ্যা পেতে পারি। সুতরাং এ অপশানে আছে কোনো মূলদ সংখ্যা নেই, ওটা ঠিক কথা নয়। আর বি অপশানে আছে একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, কিন্তু একটি মাত্র অমূলদ সংখ্যা নেই, অ্যাকচুয়ালি অসংখ্য অমূলদ সংখ্যা আছে। তারপরে 6তে আছে শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। হ্যাঁ, এটা ঠিক, এটা সত্য, ডি। 15-এ আছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। তো দুটি অমূলদ সংখ্যা যোগ করলে একটি মূলদ সংখ্যা হচ্ছে, এমন একটা উদাহরণ দিতে হবে। তো এখানে আমি দুটি অমূলদ সংখ্যা ধরে নেব। তাহলে 2 প্লাস √3 একটা অমূলদ সংখ্যা, 2 মাইনাস √3 হলো দুটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এদের যোগফল সমান, প্রথমটা আছে 2 প্লাস √3 আর পরেরটা আছে 2 মাইনাস √3। তাহলে যোগ করছি, সমান 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, √3 কেটে দিলাম, 2 প্লাস 2 এটা হয়ে গেল 4,
আর 4টা হলো মূলদ সংখ্যা। তাহলে কি পেলাম? আমরা দুখানা অমূলদ সংখ্যা যোগ করে একটা মূলদ সংখ্যা পেলাম। এরপরে 15(2) 15(2)তে আছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যা বিয়োগ করলে একটি মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে, এমন উদাহরণ দিতে হবে। তো তার জন্য আমরা ঠিক একই রকমের উদাহরণ নেব। মনে করি লেখার দরকার নেই, আমরা এখানে দুটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা 7 প্লাস √5 ও অপরটি, এখানে ধরবো কিভাবে, এই √5 যেন থাকে সেরকম করে ধরবো। তাহলে আমি অপরটি ধরলাম 1 প্লাস √5। এখানে অন্য কোনো সংখ্যা ধরা যেত, বাট √5 কমন রাখতে হবে, বা √3 হলে √3 কমন রাখতে হবে, বা √7 রাখতে হবে, এরকম মানে রুটের মধ্যে এখানে যা থাকবে এখানে যেন তাই থাকে, আর চিহ্ন যেন একই হয়। তাহলে এদের বিয়োগফল সমান, প্রথম 7 প্লাস √5, তার থেকে বিয়োগ করছি 1 প্লাস √5, তাহলে হলো সমান 7 প্লাস √5 মাইনাস 1 মাইনাস এ প্লাস এ মাইনাস √5 কেটে দিলাম, তাহলে 7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6, আর এটা মূলদ সংখ্যা। তাহলে কি পেলাম? দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা পেলাম। আচ্ছা, এবার 1-এর 7 এবং 2-এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। তাহলে 1-এর 7 আর 2-এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে। তো তার জন্য এই যে 1-এর 7 আছে আর এখানে 2-এর 7 আছে, দেখতে পাচ্ছি কি 1 আর 2 এর মাঝখানে কোনো সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা নেই। তাহলে এক কাজ করব, 1 আর 2 এর মধ্যে এই ভগ্নাংশ দুটির মধ্যে বা লব দুটির মধ্যে পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য একে ডবল করে দিই, এই ভগ্নাংশটাকেও ডবল করে দিই, অর্থাৎ উপর নিচে 2 উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, যেন এই হর পাল্টে না যায়। 7 × 14, এখানে 7 × 14 থাকছে, তাহলে 2 1 2 বাই 7 × 14, এখানে 2 2 4 বাই 7 2 14। এবার আমরা কি পেলাম? এই 2 আর 4 এর মধ্যে পূর্ণ সংখ্যা পাবো। এখানে 2/2 গুণ না করে আমরা অন্য যে কোনো সংখ্যা গুণ করতে পারতাম। গুণ করলে কি হতো? আমরা এই লব এর মাঝখানে অনেক পূর্ণ সংখ্যা পেতাম যদি আমরা বড় সংখ্যা গুণ করতাম। যেমন এখানে দেখে নাও, 1-এর 7 আছে আর 2-এর 7 আছে, মনে করো 10 গুণ করলাম, এখানে 10/10 আর এখানে 10/10 করলাম, তাহলে এখানে 10/7 10 = 70, এখানে 20/7 10 = 70। আমরা চাইলে 10 থেকে 20 এর মধ্যে অনেক পূর্ণ সংখ্যা আছে, যেমন 11 12 13 14 15 16 17 18 19, তাহলে এর মধ্যে আমরা এরকম 8টা 9টা আমরা ভগ্নাংশ বা মূলদ সংখ্যা পাবো। তো 8টা 9টা মূলদ সংখ্যা পাবো। এখন আমাদের এখানে যেহেতু একটা মূলদ সংখ্যা বের করতে বলা আছে, সেই জন্য 2 গুণ করেছি, 2 আর 4 এর মাঝখানে 3 আছে, তাহলে অতএব 1-এর 7 ও 2-এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা সমান, এটা হবে 2 আর 4 এর মাঝখানে 3/14। এরপরে 15/4, 15/4 আছে 1-এর 7 এবং 2-এর 7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। এখন এখানে যেমন উপর নিচে গুণ করেছি মূলদ সংখ্যা বের করার জন্য, অমূলদ সংখ্যা বের করার জন্য আমরা গুণ করে পাবো না। এখানে কি করব? এখানে 7 দিয়ে 1কে ভাগ করব, আর 2-এর 7 আছে, 7 দিয়ে 2কে ভাগ করব। তাহলে এখানে দশমিক নিয়ে 0 নিলাম, এখন 7 1 7, 3 হলো, দশমিকের জন্য আবার 0 পাবো, 4 7 28,
এই পর্যন্ত থাক। এবার এটা দশমিক নিয়ে শূন্য নিলাম, 7 দুগুণে 14, এখানে বিয়োগ করে 6 পাবো, 6 7 8 56। তো এখানে পেলাম 0.14, এখানে পেলাম 0.28। এরপর আরও সংখ্যা আছে, আমাদের সেগুলো না ভাবলেও চলবে। তো অমূলদ সংখ্যা 0.14-এর চেয়ে যেন বড় হয়, আবার 0.28-এর চেয়ে যেন ছোট হয়, এমন অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে 1-এর 7 ও 2-এর 7 এর মধ্যে অমূলদ সংখ্যা হলো, এখানে 0.14 আছে, আমি নেব 0.15। তাহলে এর চেয়ে বড় হয়ে গেল। এরপরে পরের সংখ্যাগুলো যা ইচ্ছা হতে পারে, 1 5 3 2, 1 5 3 3 2, 1 5 3 3 3 2, এইভাবে লিখতে পারি। বা আমরা 0.16 দিয়ে করা যেত, 1 7 1 8 1 9, বা 0.2, এখানে 2 8 আছে, তাহলে 2 8-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা নিয়ে আমরা এরকম একটা নির্দিষ্ট নিয়মে অনাবৃত্ত দশমিক সংখ্যা পেতে পারতাম, যেগুলো অমূলদ সংখ্যা। তাহলে এটা অমূলদ সংখ্যা এবং এই সংখ্যাটা 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে অবস্থিত। এখানে আছে দেখো 5-এর দাগে 0.0123 আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে এখানে আবৃত্ত দশমিক সংখ্যা কেন বলা আছে সেটা আগে বুঝে নাও। এখানে আছে 0.0123, এখানে পৌনঃপুনিক আছে 3 মাথায়, তাহলে এর মানে হলো এটা সমান 0.012। 3 মাথা পৌনঃপুনিক আছে, তাহলে 3 এরকম অসংখ্য বার দিতে হবে, অর্থাৎ 3 সংখ্যাটা বারবার আসবে বা বারবার আবর্তন করবে, সেই জন্য আমরা একে বলি আবৃত্ত দশমিক। তো যাই হোক, এই আবৃত্ত দশমিককে আমরা সামান্য আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। তো সেক্ষেত্রে কি করতে হয়, যে সংখ্যাগুলো আছে 1 2 3 লিখে নিলাম। এখন দশমিকের পরে 1 2 আছে, যাদের মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাহলে এখান থেকে 12 বিয়োগ করতে হবে। তারপরে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9 দেব। দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা আছে যাদের মাথায় পৌনঃপুনিক নেই দশমিকের পরে, তাহলে একটা দুটো তিনটে, এখানে 3খানা শূন্য দেব। তো এখানে 123, তার থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 1, এটা হলো 1, তাহলে 1 1 1, আর নিচে হলো 9000। এখন 1 1 1, একে 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। 3 3 9, 2 1, 3 7 21, হ্যাঁ ভাগ করা যাচ্ছে এবং সেটা 37 হচ্ছে। একে 3 দিয়ে ভাগ করলে 37, আর একে 3 দিয়ে ভাগ করলে 3000, তাহলে 37/3000। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।